আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন প্রথমে জেনে নেই সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে রাশিয়া। কাউকে বিশ্বের বসের মতো আচরণ করতে দেবে না চীন, বললেন শি জিনপিং। জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করেছে সদস্য দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পক্ষপাতমূলক, বলছে তুরস্ক। গাজার অবরোধ তুলে নিতে ইসরায়েলকে 2 মাসের আল্টিমেটাম। এবং সব শেষে জানিয়ে দেব লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ। সংবাদ শিরোনামগুলি শুনছিলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র অস্ত্র নিষেধাজ্ঞা দিলেও দেশটির সঙ্গে অস্ত্র বাণিজ্য অব্যাহত রাখবে রাশিয়া। রাশিয়া বলেছে, এ ধরনের নিষেধাজ্ঞা মস্কো ও তেহরানের মধ্যকার ক্রমবর্ধমান সহযোগিতাকে ঠেকিয়ে রাখতে পারবে না। রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা এই ধরনের নিষেধাজ্ঞার ভয়ে ভীত নই, আমরা এগুলো দেখে অভ্যস্ত। তিনি বলেন, মস্কো তেহরান প্রতিরক্ষা সহযোগিতা মার্কিনের যে কোনো ধরনের সীমাবদ্ধতার ঊর্ধ্বে থাকবে। রিয়াবকভ বলেন, ইরানের উপরে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা কোনোভাবেই আমাদের নীতির ওপর প্রভাব ফেলতে পারবে না। ইরানের সঙ্গে আমাদের সহযোগিতা বহুমুখী। প্রতিরক্ষা সহযোগিতা নির্ভর করবে দুই দেশের প্রয়োজন এবং পারস্পরিক ইচ্ছার উপরে। অন্য কারো নির্বাহী আদেশ আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিতে পারবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে একতরফাভাবে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। ওই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের 27 ব্যক্তি ও প্রতিষ্ঠান, যার মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আণবিক শক্তি সংস্থার কর্মকর্তারাও রয়েছেন। শুধু তাই নয়, ইরানের সঙ্গে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচলিত অস্ত্রের বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে এ নির্বাহী আদেশে বলা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কোনো দেশকে কারো ভাগ্য নিয়ন্ত্রণ করতে এবং বিশ্বের বসের মতো আচরণ করতে দেবে না বেইজিং। মঙ্গলবার 75তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অধিবেশনে ভাষণে এমন কথা বলেন চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং বলেন, বৈশ্বিক বিষয়ে আধিপত্য, কারো ভাগ্য নিয়ন্ত্রণ বা ডেভেলপমেন্ট পুরোটাই নিজের কাছে রাখার অধিকার কারোর নেই। চীনা প্রেসিডেন্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, আধিপত্যবাদী, উৎপীড়ক বা বিশ্বের বস নয়, বরং যে কোনো দেশকে যা খুশি করতে দিতে হবে। শি কারো নাম উল্লেখ না করলেও দৃশ্যত তিনি যুক্তরাষ্ট্রের দিকেই ইঙ্গিত করেছেন। জাতিসংঘে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে শি জিনপিং বলেন, বিশ্বের সর্ববৃহৎ এই সংস্থাকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। চীনের প্রেসিডেন্ট বলেন, যার মুঠোর শক্তি বেশি তারা যেন দুর্বলদের উপর আধিপত্য করতে না পারে। নিয়ম বা বিধি মেনেই বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক ও তাদের স্বার্থের সমন্বয় করতে হবে। শি জিনপিং বলেন, বিশ্বের বড় দেশগুলোর আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠা ও নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করা উচিত। তিনি বলেন, এক্ষেত্রে কোনো ব্যতিক্রম বা দ্বৈত মানদণ্ড থাকবে না বা আন্তর্জাতিক আইনকে অন্য দেশের বৈধ অধিকার বা স্বার্থ বা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত হবে না। জাতিসংঘের 75তম বার্ষিকীতে সোমবার ভার্চুয়াল সম্মেলনে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করেছে সদস্য দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর প্রতিষ্ঠিত এই সংস্থাটি এই মুহূর্তে করোনা ভাইরাস মহামারী ও অর্থনৈতিক বিপর্যয়ের চ্যালেঞ্জের সম্মুখীন। তার সাথে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের আস্থাহীনতা ও চীনের জেদি মনোভাব এবং এই দুই দেশের ক্রমবর্ধমান শত্রুতা। প্রতিষ্ঠা বার্ষিকীতে 193টি দেশের যৌথ সম্মেলন ইভেন্টে নিজেদের ওয়েবসাইটে জাতিসংঘ লিখেছে, বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির ফলে সামাজিক ও অর্থনৈতিক খাতে ফেলা নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি করেছে। সোমবার নিজের ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কোনো দেশেরই বৈশ্বিক বিষয়ে একক কর্তৃত্ব, অন্যের ভাগ্য নির্ধারণ বা সব সুযোগ নিজের সুবিধার্থে গ্রহণের কোনো অধিকার নেই। একতরফা কর্তৃত্বের দিন শেষ হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু ও ইরান ইস্যুতে নেওয়া সিদ্ধান্তে ওয়াশিংটনের সঙ্গে বাকি বিশ্বের দ্বিমতের এই সময়ে নিজেকে বহুতত্ত্ববাদী হিসেবে দাঁড় করাতে চাইছে বেইজিং। ভার্চুয়াল সম্মেলনে ট্রাম্পকে প্রথম বক্তা হিসেবে রাখা হলেও তার স্থলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিনিধি ক্ল্যারিথ নরম্যান ক্যালেট। আল জাজিরার কূটনৈতিক প্রতিবেদক জানান, যুক্তরাষ্ট্রের এই আচরণে জাতিসংঘের গুরুত্ব দেশটির কাছে কতটা তা নিয়ে প্রশ্ন উঠছে। মূলত ইরানের উপর পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ না করায় ট্রাম্প জাতিসংঘের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথম দিনের ইভেন্টে অংশ নেননি। যদিও 2018 সালে একক সিদ্ধান্তে ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের হয়ে নিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোই বলছে ওয়াশিংটনের এখন এমন দাবি করার কোনো অধিকার নেই। অন্য নেতারা জলবায়ু পরিবর্তন ও করোনা মোকাবেলায় দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সহযোগিতাকে খর্ব করা রেষারেষির নিন্দা জানানো হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, আমাদের বাড়িঘর ছত্রভঙ্গ হচ্ছে, প্রতিষ্ঠানগুলোর টুকরো টুকরো হচ্ছে, বিভিন্ন দেশে দখলদারিত্বের লড়াই, রাসায়নিক অস্ত্রের ব্যবহার, গণহারে গ্রেপ্তারের কারণে আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়ছে এবং এটি দায়ীদের শাস্তি দিতে অক্ষম হয়ে পড়ছে। কিছু দেশ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের সংস্কার দাবি করে। তারা জানায়, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেনের একক ভেটো ক্ষমতার বিষয়টি অন্যায্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেন, বিশ্বের 700 কোটি মানুষের ভাগ্য 5টি দেশ নির্ধারণ করবে, এটি ন্যায্য ও গ্রহণযোগ্য হতে পারে না। জাতিসংঘ মহাসচিব বলেন, কেউই বৈশ্বিক সরকার চায় না, কিন্তু আমাদের বৈশ্বিক শাসন ব্যবস্থা উন্নত করতে কাজ করতে হবে, কারণ মহামারী বিশ্বের ভঙ্গুর ব্যবস্থাপনাকে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে। লিবিয়ার ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে তুরস্কের একটি প্রতিষ্ঠানের ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে আঙ্কারা। তুরস্ক বলছে, এই পদক্ষেপ ইউরোপীয় জোটটির দ্বৈনৈতিক এবং পক্ষপাতমূলক অবস্থান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত জুনে সমুদ্র এলাকায় বিরোধপূর্ণ একটি ঘটনায় জড়ায় দুই ন্যাটো মিত্র ফ্রান্স এবং তুরস্ক। ওই ঘটনায় যুক্ত ছিল তুরস্কের অভরাশিয়া শিপিং কোম্পানির মালিকানাধীন পরিবহন জাহাজ সিরকিন। সোমবার ওই কোম্পানিটির সম্পদ বাজেয়াপ্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, ওই জাহাজ ব্যবহার করে লিবিয়ায় অস্ত্র পাচার করেছিল কোম্পানিটি। তবে অস্ত্র পাচারের অভিযোগ অস্বীকার করে আঙ্কারা বলছে, জাহাজটি মানবিক ত্রাণ পরিবহন করছিল। সোমবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের IRINI অপারেশনে হাফতারকে পুরস্কৃত করছে আর জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকারকে শাস্তি দিচ্ছে। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে আঙ্কারা। রাজধানী ত্রিপলি থেকে কার্যক্রম পরিচালনা করছে গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড নামের লিবিয়ার এই সরকারটি। আর অন্যদিকে লিবিয়ার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী সামরিক নেতা খলিফা হাফতারের স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি LNA। হাফতার বাহিনীকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও রাশিয়া। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওই সব দেশ এবং তাদের কোম্পানিগুলো আকাশ ও স্থলপথ ব্যবহার করে সিদ্ধান্ত ভঙ্গ করে দখলকারী হাফতারের কাছে অস্ত্র পাঠাচ্ছে, যার শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। এটা উপেক্ষা করে বৈধ সরকারকে সহায়তা পাঠানোকে নিষেধাজ্ঞা লঙ্ঘন বলে বিবেচনা করা হচ্ছে, যা পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন পক্ষপাতদুষ্ট। তুরস্কের কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার 2 নাগরিক এবং আরও 2টি কোম্পানির কাজাকিস্তানের সিগমা এয়ারলাইন্স এবং জর্ডানের মেডওয়েভ শিপিং এর বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছে। তুরস্কের বিবৃতিতে বলা হয়, পূর্ব ভূমধ্য সাগরে উত্তেজনা নিরসনে যখন উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে অবরোধ তুলে নিতে ইহুদিবাদী ইসরায়েলকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যে গত কয়েক মাস ধরে ইসরায়েল মানবিক সহযোগিতা পর্যন্ত গাজায় পৌঁছাতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর অন্যতম সদস্য খলিল আল হাইয়া। তিনি বলেন, যদি ইসরায়েল আগামী 2 মাসের মধ্যে স্বেচ্ছায় এই অবরোধের অবসান না ঘটায়, তাহলে হামাস সামরিকভাবে ইসরায়েলিদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করতে সক্ষম। 2007 সাল থেকে গাজা ভূখণ্ডে অবরোধ তৈরি করে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী রাষ্ট্র মিশর।
গাজা ভূখণ্ডে হামাস ক্ষমতা নেয়ার পরেই মিশর এই সিদ্ধান্ত নিয়েছিল। শুধুমাত্র জীবনযাপনের মতো সামান্য রসদ গাজায় যেতে দেয়া হয়। গাজায় ইচ্ছা করলেই কেউ কিছু কিনতে পারবে না। এখানে বিক্রয় এবং ক্রয় নির্ভর করছে ইসরায়েল ও মিশরের খেয়ালের উপর। তারা যেটি অনুমতি দেবে সেটিই কেনা সম্ভব হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী বৈরুত থেকে 50 কিলোমিটার দক্ষিণের আইন কানা গ্রামে বিস্ফোরণ ঘটে, এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। বিস্ফোরণের পর সেখানে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। শক্তিশালী বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। লেবাননের দক্ষিণাঞ্চল হিজবুল্লাহর শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি রয়েছে। সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সঙ্গে প্রায় সময়ই সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। তবে এই ঘটনার দুপক্ষের মধ্যে কোন সংঘর্ষ হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউই। এর আগে 4 অগস্ট রাজধানী বৈরুতে স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়। আহত হন 6500-এরও বেশি মানুষ। বন্ধুরা, আজকের খবর এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।